ওয়েলকাম টু দ্য সেট অফ সেন্স অফ হিউমার। আমি শাহরিয়ার নাজিম জয় সেন্স অফ হিউমারে আপনাদের স্বাগতম করছি। যথারীতি এই অনুষ্ঠানে আমি গল্প করি, আড্ডা মারি আমার পছন্দের মানুষদের সাথে, আমার কলিগদের সাথে এবং সহকর্মীদের সাথে। আজ এখানে যে ব্যক্তিটিকে আমি আমন্ত্রণ জানিয়েছি তার নাম শুনলেই গায়ে কাঁপুনি জাগে। তিনি হচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা মিশা সওদাগর। মিশা ভাই, আপনাকে সেন্স অফ হিউমারের সেটে সুস্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বসুন প্লিজ। প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে তো অনেক ভালো লাগছে। সম্প্রতি অমিতাভ বচ্চনের একটি ইন্টারভিউতে ওনাকে এরকম একটি কোটি পড়তে দেখেছি। আপনি কি তাকে ফলো করে এই কোটিটা পড়েছেন? আসলে এটা ফলো বলবো না, সেটা হচ্ছে যে ভাল লাগা থেকে। হয় অমিতাভ বচ্চনেরটা কিন্তু হোয়াইট ছিল, আমারটা কিন্তু স্টেপ আছে, একটু চেঞ্জ আছে। মিশা ভাই, আপনি তো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অপরিহার্য অভিনেতা। শুরু থেকে আপনি যখন থেকে শুরু করেছেন তখন থেকে এ পর্যন্ত আপনার অপরিহার্যতা একটুও কমেনি। কেমন লাগে ভাবতে এই বিশাল জনপ্রিয়তা, এই যে ব্যস্ততা এবং এই কর্মমুখর পরিবেশ আপনি কেমন উপভোগ করছেন? কাজ কোয়ালিটি আর কোয়ান্টিটি একসাথে রান করতে পারে না। তারপর আমার হয়তো বা কাজের প্রায় পরিধি 900-এর মতো হবে। তো এখন যখন ভাবতে ইচ্ছা করে তখন মনে হয় যে কাজ কম করলেও পারতাম। আপনি 900 ছবিতে অভিনয় করেছেন। আমার মনে হয় যে এই রেকর্ড কি আর কারো আছে, কোনো অভিনেতা? এক ভাষায় নেই, এক ভাষায় কারোর নেই, এক ভাষায় মেইন ক্যারেক্টারের কারণে। ইন্ডিয়াতে আরেকজন আছেন প্রায় 1200-র মতো করেছেন, বাট 5-6টা ভাষা। কিন্তু বাংলাদেশে 900 ছবিতে অভিনয় করা পৃথিবীতে কারোর নেই, পৃথিবীতে এক ভাষায় কারোরই নেই। উনি কমেডি। এই বিষয়টি তো একটি রেকর্ড করা বিষয়। সেই বিষয়টিকে আপনি সবাইকে জানাতে পেরেছেন, গণমাধ্যমকে, কিংবা এটার কোনো সুফল আপনি পেয়েছেন 900 ছবির অভিনেতা হিসেবে? আসলে জয়, গণমাধ্যমকে তো আমি কখনো কোনো ব্যাপারে জানাই না। কেন জানান না? ভয় পান? না না না, ভয় পাই না। মানে ওনাদের দায়িত্ব এটা। আমি জোর করে দায়িত্ব দেওয়াটা নিজেকে নিজে কিংবদন্তি সুপারস্টার অনেকে বলে, বাট আই ডোন্ট বিলিভ। এটা তো অডিয়েন্স বলবে না, এটা তো ওনাদের দায়িত্ব। তাহলে সাংবাদিকদের যদি আমি বলি দাদাদের, ওনাদের দায়িত্বটা কি? আমার দায়িত্ব না তাদেরকে জানানো। দে হ্যাভ টু নো অ্যাবাউট মি। আমরা আজকে আপনার কাছ থেকে যে ইনফরমেশনটা পেলাম, আশা করছি যে এটা নিয়ে কাজ হবে। 900 ছবির অভিনেতা, এটা তো আর জাতা কথা না। তো আপনি একজন খল অভিনেতা। আপনি 900 ছবিতেই খল অভিনয় করেছেন বলেই আমার ধারণা। আপনি ভিলেন এবং বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠিত একজন ভিলেন। 900 না, এর মধ্যে কিছু পজিটিভ ছিল, কিছু ডিফারেন্ট ছিল, কিছু স্যাক্রিফাইস ছিল, সব মিলিয়ে 900। এর ভিতরে কি কোনো ছবিতে কি আপনি হিরো ছিলেন? হিরো আমি প্রথম স্টার্টটা হচ্ছে আমি 1986-এ অ্যাজ এ হিরো হিসেবে কিন্তু সিলেক্টেড। আমি নতুন মুখের সন্ধানে। মান্না ভাইরা ছিলেন 84-এর ব্যাচের, আমি অমিত হাসান, শাহিন আলম 86-এর ব্যাচের। আমি কিন্তু সিলেক্টেড অ্যাজ এ হিরো। তারপর আমি ছবি করলাম, ফার্স্ট ছবি হচ্ছে চেতনা, আমি হিরো। তারপর আলমগীর কুমকুম সাহেবের চেতনা করেছি, আমার ওস্তাদ চুটকু আহমেদ পরিচালনায় ছিলেন। সেকেন্ড ছবি আপনার নায়িকা কে ছিল? সাথী, নতুন মুখের একটা, ও বাইরে চলে গেছে, তো ও নতুন মুখের অলমোস্ট। আর সেকেন্ড ছবি করি আমরা চারজন, আমি, শেখর ভাইয়া, ইমরান ভাই, অমিত হাসান। আমরা চারটা জুনিয়র নায়ক, আর সিনিয়র দুজন নায়ক ছিলেন, শ্রদ্ধেয় জসিম ভাই এবং শ্রদ্ধেয় আলমগীর ভাইয়া। এই আমরা চারজনকে নিয়ে একটা ক্যারেক্টার ছিল, খুবই সুন্দর। আমরা চারটা নায়ক। ওই ছবিটার নাম ছিল অমর সঙ্গী। কিন্তু এই পর থেকে না ইন্ডাস্ট্রি সব বড় বড় মানে লাইক দেয়ান নাজিম, এজে মিন্টু, মালিক আফসারি সাহেব, তারপরে জিল্লুর রহমান, তারপরে এই বড় বড় ডিরেক্টরগুলো আমার পেছনে বলা আরম্ভ করলো যে মিশা, তুমি যদি ইয়াং ভিলেন করো, এই ট্রেনটা এখনো চালু হয়নি, অ্যাংরি ইয়াং ভিলেন করো। তুমি তোমার যে আদাকারি, তোমার ওয়ে অফ স্টাইল, তোমার চলার স্টাইল। আপনার কি মনে হয় যে নায়ক হিসেবে যদি তখন আপনি দাঁড়িয়ে যেতেন, এতে কি আপনার স্থায়িত্ব আজকে পর্যন্ত থাকতো, নাকি ক্যারেক্টার চেঞ্জ করে ভিলেন হিসেবে দাঁড়ানোর কারণে আজ পর্যন্ত আপনি টিকে আছেন? আমি মনে করি যে সেটা হচ্ছে যে নায়ক বা ভিলেন মূল বিষয়টা না। মূল বিষয়টা হচ্ছে যে লোকটা তার কিরদার বা তার দায়িত্ব বা তার ক্যারেক্টারকে প্রপার ওয়েতে পোট্রে করতে পারবে, সে টিকে থাকবে। এক্সাম্পল হচ্ছে সে নায়ক হোক, ভিলেন হোক, কমেডিয়ান হোক। আমি এক্সাম্পল দিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা যখন প্রথম দেখি প্রবীণ মিত্র ভাইকে হিরো হিসাবে, তারপর দেখি ভাই, তারপর মামা, চাচা, আজও দাদা হিসাবে, নানা হিসাবে অপরিহার্য শ্রদ্ধেয় প্রবীণ মিত্র ভাইয়া। তারপরে চলে আসি, কারণ বিকজ উনি খুব ভালো অভিনেতা। আবার আমি বলি সাদেক টিকে থাকার ব্যাপার আর অনেক বেশি জনপ্রিয় হয়ে টিকে থাকার ব্যাপারের মধ্যে
একটু পার্থক্য আছে, বিশেষ করে ফিল্মের মার্কেট বলে একটা কথা আছে। আপনার মার্কেটে ডিমান্ড আছে বলেই কিন্তু আপনি অপরিহার্য একজন ভিলেন হিসেবে এখন পর্যন্ত আছেন। কিন্তু আপনার সাথে যারা নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিল তাদের অনেকেই পৃথিবীতে বেঁচে নেই, আবার অনেকেও বেঁচে থেকেও তাদের মার্কেটটা হারিয়ে ফেলেছে। সো সেই অর্থে তো আমার মনে হয় যে ইউ আর লাকি। ডেফিনেটলি আই এম লাকি, এবং আমি ক্রেডিট বরাবরই বলি যে আমি যারা নতুনমুখী বাংলাদেশ, যেই তথ্য মন্ত্রণালয় এবং এফডিসি কর্তৃক এবং সমস্ত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার যে কম্পিটিশনটা হোল বাংলাদেশে করেছিল তাদের কাছে, আর সর্বোপরি আল্লাহ। আর আমি কিন্তু সবসময় অনুশীলন করে গেছি, প্রত্যেকটা মুহূর্তে আমি অনুশীলন করে গেছি। আমার শরীরে এখানে ব্যান্ডেজ, এখন এখানে ব্যান্ডেজ, আমার এই হাত আঙ্গুল ভাঙা। কারণ যখন আমি আসি তখন 4টা পিলার যদি বলি একটা ঘরে, এইটিএম শামসুজ্জামান স্যার, শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি, শ্রদ্ধেয় রাজীব সাহেব, শ্রদ্ধেয় আহমেদ শরীফ, এই ঘরের মেইন 4টা পিলার তারা ছিলেন। তখন এখানে জানালাও আমি না, জানালাও ছিলেন লাইক ওই কম্পিটিশন করে সাদেক আপনাকে বাচ্চু ভাই, জায়গা আমি করে শুধু নিতে ছোট একটা হয়েছে। ভেন্টিলেশন ছিলাম। তো ভেন্টিলেশনের গুরুত্বপূর্ণতা অর্জন করাটা আমার জন্য, আমি তখন চিন্তা করে ওনাদের 3 পাতা ডায়ালগ, আমার শুধু হ্যাঁ বাবা কি করব বলো, বাবা আমি যাচ্ছি, বাবা তুমি দোয়া করো। ওইখান থেকে তখন আমি খুব নিজেকে যাতে অ্যাকশনে একদম যাতে অদ্বিতীয় হই, নাচে অদ্বিতীয় হই, এই সব মিলিয়ে খুব চেষ্টা করে কিন্তু গেছি। মিশা ভাই, আপনি একদিনে 3 পার্টি 4 পার্টি শুটিংও করেছেন আপনার ব্যস্ততার কারণে। জি জি। এতে করে কি আপনার চরিত্রগুলো সব একরকম হয়ে গেছে না, বা অ্যাক্টিং এর কি ভ্যারিয়েশন আপনি দিতে পেরেছেন মানুষকে? ঠিক আছে, ওই যে একটু আগে এটা কিন্তু বলে ফেলছি, সেটা কোয়ালিটি আর কোয়ান্টিটি একসাথে রান করতে পারে না। তারপরও স্যাক্রিফাইস করতে হয়, ওই যে বললাম না যে কখনো বেঁচে থাকার জন্য। তারপরে যখন আমার ইয়াংনেসটা আমি এখানে দিচ্ছি, তখন মার্কেটিং, সেন্স অফ মার্কেটিং তো রাখবে। কারণ আমি একজন ভালো অভিনেতা, আমি তারপর দিনের শেষে তো আমি একজন বাবা, আমি কারো হাজবেন্ড। আমি শুধু অভিনেতা একজন ভালো, কিন্তু আমার তো অর্থনৈতিক সচ্ছলতা So, আপনি অর্থনৈতিক সচ্ছলতার জন্য অনেক বেশি ছবিতে অভিনয় করেছেন। না, এবং অর্থনৈতিক সচ্ছলতা না, ওইটাও একটা ব্যাপার। একটি আমার ব্যাপার। অভিনয় প্রথম সত্তা তো হচ্ছে, আমি বিজনেস করিনি, কিছু চাকরি করিনি, পড়াশোনার পরে আমি অভিনয় করতে এসেছি। ফার্স্ট ফোকাসটা হচ্ছে তো আমার অভিনয়। কিন্তু এখানে যে অপরিহার্যতা যখন অর্জন করলাম, তখন যে মার্কেটিং ব্যাপারগুলো আসে, এটাও যদি আমি ঠিকভাবে না দেখি, তাহলে আমার মনে হয় আজকে অনুষ্ঠানে হয়তো আমাকে নাও তুমি ডাকতে। কিন্তু আপনার সম্পর্কে কিছু অভিযোগ আছে। আপনি এত সুন্দর পলিটিক্স জানেন যে নতুন ভিলেনদেরকে আপনি আর জায়গা নিতে দেন না, এটা কি ঠিক? এটা সম্পূর্ণভাবে বেঠিক। জাস্ট আই এম গোয়িং টু প্রুভ। আমি বাংলাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমি যেখানে গেছি, ওই জন্য আগে বলে রেখি, শ্রদ্ধেয় আহমেদ শরীফ, এটিএম শামসুল, রাজীব সাহেব এবং হুমায়ুন ফরিদি 4 জনের পরে আমি যেখানে গেছি, এইখানে এই জায়গাটায় যেতে বাংলাদেশের কোনো ইয়াং ভিলেন, আমি বলতেও চাই না কাউকে, সমস্ত নায়ক, প্রথম শ্রেণীর নায়কগুলো চেষ্টা করেছেন। ওমর সানি সাহেব, অমিত হাসান, আলেকজান্ডার বউ, রুবেল ভাই করেছেন, এবং আমি সবাইকে ওয়েলকাম জানিয়েছি। বাপ্পারাজ করেছে। এরা সবাই পাওয়ারফুল অ্যাক্টর। এদের পজিশন অফ, এক সময় তুমিও দর্শক হিসেবে রুবেল ভাইয়ের ছবি দেখেছো, বা ওমর সানির দেখেছো, বা অমিত হাসানের দেখেছো, এরা সবাই কিন্তু কাজ করছে। আমি একদিন সাকিবকে বলেছিলাম, ইন্ডাস্ট্রিতে তুমি কোনো নায়ক তৈরি করতে পারোনি, বাট আমি অনেকগুলো নায়ককে ভিলেন তৈরি করে দিয়েছি। কাজে হচ্ছে, তাহলে আমি এই কথা কি এরকম প্রমাণ করে না যে আমার এই পিছনে, বরং আমি চাই, কারণ আমি ছিলাম ইয়াং ভিলান, তবে মিডল ভিলান। এই জায়গাটাতে যদি আমি আপনার সাথে বলি যে তারা তাদের নিজের যোগ্যতায়, তাদের ভার্সিটালিটি প্রমাণের জন্য তারা ক্যারেক্টারের ভ্যারিয়েশন করেছে, হয়তো তারা সাকসেসফুল হয়নি যেভাবে আপনি ভিলেন হিসেবে সাকসেসফুল হয়েছেন। পাশাপাশি অভিযোগ আপনার সম্পর্কে রয়েছে যে আপনি যখন যে নায়ক সবচেয়ে বেশি ফর্মে থাকে তার সাথে আপনি একটি নেগোসিয়েশনে আসেন, যে নেগোসিয়েশনে আপনারা নায়ক নায়িকা যেভাবে জুটি হয় সেভাবে আপনি এবং সেই নায়ক এবং ভিলেন হিসেবে জুটি হয়ে থাকেন। এটা কি সত্যি? এটাও ঠিক না। একটু আগের একটু লেজে একটু অ্যান্সারটা বাকি ছিল। আমি খুব পছন্দ করি ডনকে। আমি ডনকে, যে ছবিতে থাকি ডনকে রাখতে চাই। আমি পছন্দ করি, আমি শানুকে আমি খুব পছন্দ করি, ওদেরকে রাখতে চাই। এখন ডিজে সোহেল ভালো করছে, কাজ করুক। আমি কাজেই আমার মনে হয় ইয়াং ভিলেনদেরকে আমি খুব বেশি ভালো। আপনি রাখতে চান, কিন্তু আপনার জায়গা ছেড়ে তো রাখতে চান না, আপনি তাদেরকে আপনার সহকারী হিসেবে রাখতে চান। নো, ওরা আমার জায়গা তো এখন দখল করতে পারবে না। ফিল্মের একটা নিজস্ব চিন্তা চেতনা আছে। ফিল্মের স্ক্রিপ্ট লেখা হয়, আর্টিস্ট জানে না, কিন্তু যদি অপরিহার্য কোনো আর্টিস্ট থাকে, তাহলে তার সমস্ত স্ক্রিপ্টে তার জায়গা মিশা সদগর লেখা হয়ে যাচ্ছে। এটা আমি স্ক্রিপ্ট রাইটার না, এটা তৈরি হয়ে যাচ্ছে। কারণ তারা যখন দেখে কাকরাইল যাচ্ছে, বা তখন হল মালিক বলছে আমার এই আর্টিস্ট দরকার, ওটা কেউ তৈরি করতে পারে না। তাহলে আমরা অনেকেই, কিন্তু আপনারা যদি অনেকজন হতেন, মিশা সওদাগরের সমান না হলেও যদি মিশা সওদাগরের ঘাড়ে নিঃশ্বাস নেওয়ার মতো আরো 4-5 জন থাকতেন,
তাহলে কিন্তু আজকে বিদেশ থেকে শিল্পী এসে বা ভিলেনরা এসে আমাদের দেশে অভিনয় করার সুযোগ পেত না বা হতো না বা প্রয়োজন হতো না। কিন্তু আপনারা একটি সময়ে দেখা গেছে যে একই ধরনের গল্পে একই ধরনের অভিনয় আপনারা অসংখ্য ছবি করেছেন। এটার এই সমস্ত ছবিতে আপনি ছিলেন, শাকিব খান ছিল, অপু বিশ্বাস ছিল। দেখা গেছে যে একটি গল্পই আরেকটি গল্পকে মানে একই রকম খালি 19-20 করা। আপনারা এরকম প্রায় 30-40টা ছবিতে অভিনয় করেছেন ওই সময়টায়। এটা কেন করেছেন? সেই সময় আপনারা কেন উদ্যোগ নিয়ে গল্পের পরিবর্তন আনেননি এবং আপনাদের কো অ্যাক্টর, আপনি ভিলেন হিসাবে আপনার অল্টারনেটিভ কিংবা নায়ক তার অল্টারনেটিভ কাউকে তৈরি করার কথা কেন ভাবেননি? আমি ভেবেছি, আমাকে যখনই বলেছি তোমার সাথে বাপ্পাকে নিতে চাই নেন, তোমার সাথে রুবেল ভাই থাকবে নেন, আমি করেছি। আবার নতুন করে আপনি খোদার কসম ছবি নামে একটি ছবিতে নায়ক হিসেবে আসছেন। আসলে এই সিদ্ধান্তটা নেবার পেছনে কারণ কি? কারণটা হচ্ছে আসলে এটা আমি নায়ক কখনো নিজেকে বলবো না, ওইখানে আরেকটা নায়ক আছে যার বড় ভাই আমি, কিন্তু আমার ক্যারেক্টারটা মেইন ক্যারেক্টার হয়ে যাচ্ছে। জসিম ভাই একসময় ছিলেন না আমাদের, জসিম ভাই বা সঞ্জয় দা, যে একসময় সঞ্জয়জিতের সাথে আরেকটা নায়ক ছিল, ওই টাইপের ক্যারেক্টার ডোমিনেটিং আর কি, গল্পটা তার উপর আর কি। বাট আমি নায়ক এখন 50 বছর চরিত্র প্রধান চরিত্রের অভিনেতা, পজিটিভ। মানে আচ্ছা, যখন ডিপজল ভাই আসলেন ইন্ডাস্ট্রিতে এবং উনি তো প্রথমে খলনায়ক হিসেবে অনেক বেশি নাম করলেন, সুপার ডুপার হিট হয়েছিল, এবং তারপরে উনি শিফট করে নায়ক হিসেবে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেলেন। ওই সময়টা আপনি কি ক্রাইসিস ফিল করেছিলেন? আমি বিন্দুমাত্র কোনো ক্রাইসিস ফিল করিনি, এই কারণে যে সেটা হচ্ছে যখন দীপজল ভাই আসার পরে দীপজল ভাই আমার পারফরমেন্স দেখলেন, উনি সমস্ত ছবিতে আমাকে নেওয়ার জন্য অস্থির হয়ে গেলেন, কারণ আমি অ্যাকশন অসাধারণ করতাম, আমার নাচের স্টেপ অসম্ভব ভালো ছিল। আপনি এত ছবিতে অভিনয় করেন, আপনার পেছনে হোমওয়ার্কটা কি? আপনি কি কাজ, নিজেরকে অনুশীলন কিভাবে করেন? ঘুম থেকে উঠে যখন ফজরের নামাজ পড়ে নিই, নামাজের পরেই আমি জাস্ট 40 মিনিট আমার নিজের জন্য রাখি, 10 মিনিট রাখি সাউন্ডের জন্য। সাউন্ড আমি আজও পেপার জোরে পড়ি, আর যখন আমি ওই আধা ঘন্টা হাঁটার পরে আমি সাউন্ড মানে গলার যে আমাদের প্রবলেমগুলো ছিল, গলার চর্চাটা করে নিই, তারপরে বেশ আল্লাহকে ডেকে স্টার্ট করে নিই এবং ফিটনেসটা রাখি যে আজকে আমি বললাম অ্যাকশন আমি যা করেছি এটা গর্ব সহকারে বলবো বা রেকর্ড সহকারে বলবো, এই এতগুলো মানে আমার মানে 850 ছবিতে হয়তো অ্যাকশন করেছি, এই অ্যাকশন বাংলাদেশে আর কেউ করবে কিনা সন্দেহ। আর এখন তো অনেক কিছু চলে আসছে, প্রযুক্তি, আমি সরাসরি পড়েছি, দোতলা থেকে সরাসরি আমি পড়েছি। মিশা ভাই, আপনি এত কষ্ট করলেন, আমার প্রশ্ন হচ্ছে যে আরো 20 বছর পর আপনাকে নতুন প্রজন্ম কেন মনে রাখবে? আপনার কি উল্লেখযোগ্য কাজ আছে? আমি 13 থেকে 14 জন সুপারস্টার নায়ক আমি দাঁড়িয়ে থেকে পার করেছি, এটাই ওরা খালি আমাকে নিয়ে, ওরা খালি ভাবতে থাকবে, বিশ্লেষণ চলতে থাকবে আমাকে নিয়ে, কি ছিল ওনার মধ্যে, কি কারণ ছিল, আমি বললাম না। আমি সবসময় অনুশীলনে ছিলাম, আমি শুধু এইটুকুই বলবো, আমি অনুশীলন পছন্দ করি, আমি অধ্যবসায় পছন্দ করি, আমি মনে করি যে প্র্যাকটিস থাকতেই হবে প্রত্যেকটা দিন মানুষের, আর পরিচর্যা না থাকলে কোনো মানুষ নিজেকে শানিত করতে পারবে না। আমি ভোতা হলেও আমি চর্চার মধ্যে আসি, চর্চার মধ্যে থাকবো, এবং আমি কেন মনে করবে আর বললাম না, এটা আমি বলবো কেন, আমি একটু আগে বলেছি, এটা যার কাজ যে ভাববে তারা ভাববে। কি মিশা সওদাগর, যে জসিম থেকে আরম্ভ করে নীরব, আজকে সাইমন পার করছি, আশা করি যদি কাজ করি আমি আরো অনেকে পার করবো ইনশাল্লাহ। এই ইন্ডাস্ট্রিতে কার কার সাথে প্রেম হয়েছে? প্রেম হয়েছে আমার শাবনুরের পারফরমেন্স দেখে প্রেমে পড়েছি। শাবনুরের প্রেমে পড়েছেন আপনি? প্রেমে পড়েছি শব্দটার ব্যাখ্যাটা খুব ছোট, এখানে একটি ওয়ার্ড খালি আমি মিস করেছি, পারফরম্যান্স দেখে প্রেমে পড়েছি। তাহলে আপনি শাবানা আপার পারফরম্যান্স দেখে প্রেমে পড়েন নাই? প্রেমে পড়ার কিন্তু বিষয়টা আছে যে তুমি তোমার সমসাময়িক এক জিনিস, আর তুমি সমসাময়িক বড় হয়ে গেলে ওইটা অভিজ্ঞতা হয়ে যাবে। তো শাবানাজি যেহেতু আমাদের সিনিয়র মোস্ট, তো ওনারটা প্রেম পড়েছি অন্যভাবে, কিন্তু শাবনুরটা ছিল আমাদের প্রজন্মে। তাহলে আপনি কি আপনার প্রজন্মের সেরা অভিনেত্রী হিসেবে শাবনুরকেই বলছেন? ডেফিনেটলি। সেক্ষেত্রে মৌসুমী, পূর্ণিমা, পপি এবং আরো যারা আছে তারা? এরা অবশ্যই এরপরে সিরিয়াল। ঠিক শাবনুরের পরের জায়গাটা কাকে দিবেন? পপি। ঠিক পপির পরের জায়গাটা কাকে দিবেন? এই পরেটা মানে আমি অন্য কি করবো না, পাশাপাশি বলি, তাহলে শাবনুর আগে, এরপরে তুমি পাশাপাশি বসায় দাও, কারণ এরপরে পপির নাম নিয়েছেন, আরেকটা নাম নেন। পূর্ণিমা। কেন মৌসুমী না? এই সময়ের বা সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন, এবং আপনার খুব কাছের, এবং
ওমর সানিও আপনার খুব কাছের, তার ওয়াইফকে কেন আপনি এত পরে বলছেন? মৌসুমী তো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং ভালো একজন শিল্পী, আপনার কাছে কেন তার অবস্থানটা পরে? তুমি প্রশ্নটা কি জনপ্রিয়তা জিজ্ঞেস করেছিলে? অভিনয়ের প্রেমে, আপনি অভিনয়ের প্রেমে পড়েছেন। অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা শব্দটা ব্যবহার করি না, আমি জনপ্রিয়তা ব্যবহার করি, জনপ্রিয়তা আমি পরে অ্যাড করেছি। আপনি অভিনয়ের মধ্যেই থাকেন। তাহলে অভিনয়ের মধ্যেই থাকি। সেটা হচ্ছে যে আমি যা বলেছি সেটা আমার দৃষ্টিভঙ্গি থেকে, আমার বোঝ থেকে, আমার পরিসংখ্যান থেকে, এটাই আমার বোধ বলে, আমার অভিজ্ঞতা বলে, আমার সেন্স অফ অ্যাক্টের পাওয়ার বলে যে আমি যা বলেছি এটা ঠিক ঠিক এবং ঠিক। আপনি তো শিল্পী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম 5 বছর, তার আগে ছিলাম আমি কালচারাল সেক্রেটারি ছিলাম 2 বছর। এখন আপনি কি আছেন? ইসি ছিলাম না, এবার আমি নেই। আচ্ছা, শুধু এবার নেই, লাস্ট 15-13 বছর যাবত টানা আমি মানে সমিতির মধ্যে ছি। অনেক অসহায় দুস্থ শিল্পী আছে, তাদের জন্য কিছু তাদের জন্য করেছি আমরা, যেটা কেউ করেনি শিল্পী সমিতির সৃষ্টির পরে কেউ করেনি, সেটা আমরা করেছি। সাকিব মিশা প্যানেল করেছে। সেটা কি করেছে? আমরা প্রথম, যেমন আমরা, তুমি ভালো করে জানো, আমরা প্রায় 500 to 600 আমরা আর্টিস্ট অ্যাসোসিয়েশনের মেম্বার। এরা সবাই কিন্তু সচ্ছল না, কিছু অর্থনৈতিক দুর্বলতা যাদের আছে তাদেরকে আমরা ঈদ ভাতা দিয়েছি পরপর 2 বছরের টার্মসে দুবারই দিয়েছি ডেকে, আর কিছু সম্মানের সাথে বাসায় যে পৌঁছে দিয়েছি আমরা। আরো কিছু, এটা কিন্তু আমরা জানতাম না। জসিম সাহেব থেকে শুরু করে শাকিব খান বা এরপরে আরো প্রজন্মদের কথা আপনি বললেন, নীরব, ইমন, সাইমন, বাপ্পি। আপনাকে যদি বলা হয় যে সব প্রজন্মের ভেতরে একজন নায়ককে আপনি বেছে নেন যে আপনার চোখে সেরা নায়ক, যদি নায়ক বলি তাহলে আমার প্রজন্ম থেকে এই প্রজন্ম নায়ক সাকিব খান চলে আসবে। সাকিবের পর কোন নায়ককে আপনার সম্ভাবনাময় মনে হয়? সম্ভাবনাময় আরিফিন শুভ, তারপর সাইমন, বাপ্পি। আর মানে এই ইন্ডাস্ট্রিতে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে? ইন্ডাস্ট্রিতে ওমর সানি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ডেফিনেটলি। এই ইন্ডাস্ট্রিতে আপনার সবচেয়ে বড় শত্রুকে? আমি নিজে। তার মানে আপনি কোনো শত্রু খুঁজে পাচ্ছেন না, সবাই আপনার মিত্র অলমোস্ট। আপনার পারিবারিক জীবনে ভাবি একজন শিক্ষিকা, একজন টিচারের হাজবেন্ড আপনি, কিন্তু আপনি চলচ্চিত্রে খলনায়ক, সব অসামাজিক কাজকর্ম করছেন অভিনয়ের মাধ্যমে। ভাবির রিঅ্যাকশন কি? ভাবিটা তোমার, আমি আমার বিএ 93-তে করি, আর ওর আগে 10 বছরের পরিচিত আমরা। when I was only class 10, then she was only class 8। ওই সময় থেকে আমাদের, যেই বলো তোমরা, ভাল লাগা হোক বা যেই হোক, তখন থেকে চেষ্টা করে গেছি। তো আর আমাদের আজও প্রায় 23 বছর হয়ে গেল আমাদের বিবাহ বার্ষিকী। মনে হয় ঘর টিকাতে বা পরিবার টিকাতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে বিশ্বাসের। আর আমি 25 বছর কাজ করেছি, আমি কখনো কোনো সাংবাদিককে একটা ওয়ার্ড লিখতে দিইনি, স্ক্যান্ডালের একটা ওয়ার্ড লিখতে দেইনি। কাজটা মনে হয় আর কিছু বলা দরকার। এই কাজটা তো একটু কঠিনই, আপনাকে এই সংযমিতা হতে হয়েছে। এখানে একটা ক্রেডিট গোস টু মাই ওয়াইফ। কারণটা হচ্ছে যে আমি মনে করি যে দূর থেকে যে তুমি আছো এখানে, তুমি এখানে আছি, দূর থেকে যে তোমাকে শাসন করবে ওইটা মনে হয় অনেক বেশি শ্রদ্ধেয়, এটা অনেক সম্মানের। দূর থেকে আমি আউটডোর গেলাম, তখন তোমার ভাবির পারফরমেন্স আমার মনে পড়তো যে আমি যিনি আমাকে ভালোবেসে আমাকে বিশ্বাস করলেন, এই বিশ্বাসটা তো হারানো যায় না। এটাকে আমি সম্মান করে আজও গেছি। আশা করি, মনে হয় এখন তো 50 হয়ে গেছে, 4 জানুয়ারি 51 হবে, চেষ্টা করবো এটাকে রাখতে। মিশা ভাই, আপনার সন্তান দুজনই ছেলে? দুজনই ছেলে। নাম কি? ওরা কোথায় আছে এখন? বড়টা হচ্ছে, ওর নাম হচ্ছে হাসান মোহাম্মদ ওয়ালিদ, ডাকনাম ইউসি। স্কলাস্টিকা থেকে ও লেভেল শেষ করে, S1 শেষ করে এখন আমেরিকাতে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আর ছোটটা ঠিক 10 বছরের জুনিয়র, ওর নাম হচ্ছে ওয়াইশ কুরুনি হাসান। আচ্ছা, ওর ক্লাস 3-তে পড়ে, স্কলাস্টিকা, দুজনই স্কলাস্টিকা। আচ্ছা মিশা ভাই, আপনি তো বাংলাদেশের অভিনেতা, দেশকে অবশ্যই ভালোবাসেন, ডেফিনেটলি। সন্তানকে বিদেশে পড়তে পাঠালেন কেন? আসলে এখানে কিছু বোঝার ভুল থাকে। যখন আমি গুলশানে শুটিং করতাম, তখন স্কলাস্টিক স্কুল ছিল, খুব ভিড়। আচ্ছা কেন? সেটা আমি তো নবগ্রাম স্কুল থেকে, আমার স্কুল আর কলেজ ইউনিভার্সিটি হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ওল্ড টাউন। আমি ওল্ড টাউনের ছেলে, ঢাকার মানুষ। তো
তখন আমার যে ল্যাক অফ ইংলিশ ছিল, আমার ধারণা ছিল বা আমার ওয়াইফেরও এরকম একটা ধারণা ছিল যে স্কলাস্টিকা পড়লে একটা সময় ইংলিশ খুব কাজে আসবে, ছেলেদের পরবর্তী প্রজন্মকে ইংলিশে অনেক এগোতে হবে। আসলে এই চিন্তা চেতনা নিয়েই ছেলেকে পড়ানো। এই তো আর যারা স্কলাস্টিকা থেকে পড়ে, তুমি একটু বলবা, ওরা ম্যাক্সিমাম কিন্তু বাইরে চলে যায়, কারণ ওরা ওদের যে মিডিয়ামে পড়াশোনাটা হয়, ওরা কিন্তু বুয়েটে বা ঢাকা ইউনিভার্সিটি বা নর্থ সাউথ এখন হয়েছে, ওরা কিন্তু এখানে একটু অ্যাডজাস্ট করতে ওদের টাইমই লাগে সব মিলিয়ে। তো বাট আমি বলবো না যে আমি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি এটা বলবো না, কারণ আমি আমার ছেলেকে, আমরা এতই অভাবী যে আমার ছেলেকে পড়াতে বাইরে পাঠাতে হবে। আমেরিকান কেউ তো বাংলাদেশে পড়তে আসে না। আজকে আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমেরিকান কেউ তো বাংলাদেশে পড়তে আসে না, তাহলে আমাদের যে অভাব, কোনো জায়গায় খুব উইকনেস, এই উইকনেসের জন্য আমি আমার ছেলেকে পাঠাচ্ছি, যেটা আমার ছিল না। তার মানে অভাবী। এই বোধটা থেকে কি আপনি আপনার পরের ছেলেকে নিশ্চয়ই বাইরে পড়াতে পাঠাবেন? আমি এটা বলবো না, আমরা আমরা আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার যে কোনো ভাবে, তো আমরা আমি ছেলে ডিম করবো, এটা ছেলে বড় হোক। ও তো আপনি বাংলাদেশে মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, জি, সেই ভালোবাসার ছেড়ে দিয়ে আপনি আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার, আপনি যে কোনো সময় আমেরিকা চলে গেলে এই মানুষগুলোর সাথে কি একটু তাদেরকে একটু ঠকানো হবে না? না, আমি কখনোই যাবো না, কারণ যখন গ্রিন কার্ড আমি পাই তখন গ্রিন কার্ড নিয়ে আমি চলে আসছি। তাদেরকে আমি বললাম যে আমি পেশা হচ্ছে আমার অভিনয় করা, আর আমার অনেক কিছু দায়িত্ব আছে আমার পক্ষে। আমাকে 2 বছরের রিএন্ট্রি পারমিশন নিয়ে এসছি আমি, আমার ফুল ফ্যামিলি। তোমার ভাবে আমাকে ছাড়া থাকবে না, আমি তাকে ছাড়া থাকবো না। বড়টা তো ওইখানে যাবে, ওর তো ধ্যান জ্ঞান ছিল যে ওখানে যাবে, তো চলে গেছে। বাট আমি কখনোই যাবো না ইনশাল্লাহ। বাহ, মিশা ভাই, এই পৃথিবীতে অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে, আপনি তো অনেক ব্যস্ত সময় কাটিয়েছেন গত 20-25 বছর ধরে। চলচ্চিত্র দেখার সময় এই দেশের বাইরে বা আপনাদের চলচ্চিত্র ছাড়া বাইরের চলচ্চিত্র দেখার সুযোগ কি আপনার হয়েছে? হয়েছে। আপনাকে যদি একটি পছন্দের চলচ্চিত্রের কথা জিজ্ঞেস করা হয়, আপনি কোন ছবিটির কথা বলবেন? কবি খুশি কবি গম। ছবি দেখা অভিনেতাদের অন্যতম একটি প্যাশন, বা ছবি দেখেই অভিনয় করা শিখতে হয় বা ছবি বানানো শিখতে হয়, দেখাটা আমাদের প্রধান বিষয়। তো এই ব্যস্ততার কারণে তো বোধহয় আপনার খুব বেশি ছবি দেখা হয়নি পৃথিবী জুড়ে। এই ছবিগুলো দেখার জন্য কি সময় বের করা আপনার উচিত না? অনেক ছবি ভালো ভালো হচ্ছে, যেমন ইরানে ভালো ছবি হচ্ছে, কলকাতায় অনেক ভালো ছবি হচ্ছে, সেই ছবিগুলো আপনার তো দেখা উচিত। আপনি কি বেলা শেষে, প্রাক্তন এগুলো দেখেছেন? বেলা শেষে দেখেছেন, কেমন লেগেছে? খুব ভালো। সো এগুলো দেখা তো আমাদের আমি একটা কথা বলি রাখি, শুধু ছবি না, বাইরের ছবি না, হলিউডকে আমি দেখি, কিন্তু কোনো আমার এক্সাম্পলে কখনো হলিউড আসে না, কারণ কৃষ্টি কালচার একেবারে অপোজিট। আমি চাই, আমি ইন্ডিয়া মোর ইনাফ টু মি, আমার কিচ্ছু লাগে না। আমার বাংলা, দেন আমি হিন্দি, এই ইনাফ, এর মধ্যে তামিল ঢুকে যাক, কিন্তু বাংলা আর হিন্দি এই দুটো ছবিকে আমি এক্সাম্পল দিয়ে আমাদের সাথে বা মিলাতে চাই, এই জন্য আমি হয়তো বা ছবিটা বললাম। আর এক বাক্যে ওইখানে আমি, অনেকে বলবে যে কেন বললাম, ওইখানে 3টা জেনারেশনের গল্প ছিল, এবং ওখানে কৃষ্টি কালচার ইমোশন নিয়ে এত এত পারফেক্ট টাইমিং সব কিছুর, এই জন্য ভালো লাগা। আচ্ছা, এটা গেল। আর যেটা ছবি আমি শুধু দেখি না জয়, আমি প্রচুর পরিমাণে নাটক দেখি। আমি যখন ঈদের 4টা দিন আমি কোনো কাজ করি না, স্ট্রেট আমি কিন্তু একেবারে বাসায় খাই দেই, প্রথম ঈদের দিন আমি আব্বা আমার কবর জিয়ারত করার পর কিন্তু সমানে টিভি নাটক দেখি। আমি কিন্তু অডিয়েন্স, কিন্তু আমার মনে প্রেম কিন্তু জাগিয়েছে ফার্স্টে কোনো ফিল্ম থেকে না, সেটা তিথির চিঠি বা তিথির গল্প। সুবর্ণা ম্যাডাম আর আফজাল ভাইয়ের কাছ থেকে প্রেম শিখেছি, যেভাবে করে দাঁড়াতে হবে আফজাল ভাই শিখিয়েছে, আমাকে অন্য কেউ শিখায়নি। সুবর্ণা আপুর ওয়ে অফ স্টাইল টকিং, কিভাবে অ্যাট্রাক্ট করতে হয় অপোজিট জেন্ডারকে, সেটা ওনার কাছ থেকে দেখেছি। কাজে হচ্ছে যে আমি টু বি ভেরি অনেস্ট, আমি বলতে চাই আমার ভেতরে প্রেম, ভাল লাগে, স্মার্ট হওয়া, আমি তো বলেছি তুই আমাকে নাটক শিখিয়েছে, কাজে আমি বলবো যে আমি নাটকও দেখি। মিশা ভাই, এই বাংলাদেশের যত পরিচালকের কাজ আপনি করেছেন, সেরা পরিচালককে? মানে আমি যাদের সাথে কাজ করেছি আমার মনে হয় যে দিলীপ বিশ্বাস। দিলীপ বিশ্বাস নির্মিত সেরা চলচ্চিত্র কোনটি? শ্বশুরবাড়ি জিন্দাবাদ। শ্বশুরবাড়ি জিন্দাবাদ। একটা প্রজন্মের কিভাবে উনি করে, প্রায় 10-15 বছর গ্যাপ ছিল, উনি কিভাবে এভাবে ছেলেকে দেখালেন। ওটা যদিও ইয়ে করেছে, নাম গিয়েছে আমাদের ভাতিজার, কিন্তু ছবিটা তো আমি ছিলাম। ছবিটা তো দেবাশিস বিশ্বাস পরিচালনা, কিন্তু কাজটা উনি কাজটা করেছে দিলীপ বিশ্বাস, ম্যাক্সিমাম কাজটা উনি। এই যে এক বাবা কাজ করে ছেলের নাম দেওয়া, এই ট্র্যাডিশনটাকে আপনি কি মনে করেন? এটা আসলে হয় কি, বাবা মানে বাবার যে ভান্ডার আছে, তাই না, অভিজ্ঞতা নিতেই পারে। এবং আমাদের যখন আমরা অভিজ্ঞতা পূর্ণ ছিলাম, আমাদের কাজগুলো দিলীপ ভাই আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আর বাংলাদেশের সেরা চলচ্চিত্র কোনটি? নয়নমণি। নয়নমণি, ডেফিনেটলি। আপনি যদি নয়নমণি ছবির ফারুক সাহেবের চরিত্রটি রিমেক করতে চান বা করেন, তাহলে তো আপনার একটা আত্মতৃপ্ততা আসবে নাকি?
এটা আসলে ফারুক ভাইয়েরটা গরম। ফারুক ভাই এমন একটা মানে আমাদের স্মৃতির মণিকোঠায় উনি এমন মানে মানুষ দেখলেই যাতে তুমি ভালো করে জানো যে আমাদের আর্টিস্টদের যাতে প্রথম দেখে যে ক্যারেক্টারটা করবে যদি এরকম লাগে তাহলে আমরা বলি না 50% হয়ে গেল, না 50% হয়ে গেল, এইরকম একটা লোক চাই। তো উনি যখন লুঙ্গি উঠাতেন, গ্রাম মানে বাংলার গ্রাম যে কত সুন্দর, বাংলার সুপুরুষ উনি দেখিয়েছেন। ফারুক ভাইকে দেখলে মনে হয় কাজে অত বড় ক্ষমতা হবে না। তা আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যে নায়করা বা যারা আপনারা আমার গেস্ট হয়ে আসছেন তাদেরকে যখন জিজ্ঞেস করি যে আপনাদের জীবনে কি কোনো প্রেম আছে, সবাই বলে যে স্ত্রী ছাড়া আর কারোর সাথে প্রেম করিনি। মানে এই ব্যাপারটা কি আপনার ক্ষেত্রে প্রযোজ্য যে আপনি বিয়ের আগেও কারোর সাথে প্রেম করেননি? মানে কখনো অন্য কাউকে কখনো ভালো লাগেনি বা ভালো লাগার মতো বা তা বলেন না, প্রেমের মতো বলেন না একজন দুজনকে ভালো লেগেছে তাদের নাম বলেন আরে না। ভাই কাজলকে ভালো লেগেছে। আমি জানতে চাচ্ছি যে আপনার চারপাশে যারা আছে, আপনার বন্ধু বান্ধব বা পরিচিত যাদের আপনি ইচ্ছে করলে স্পর্শ করতে পারেন, এমন কাউকে ভালো লেগেছে, তার নাম জানতে পারি? না না মানে ওরকম ভালো লেগেছে, মৌসুমীর প্রতি, মৌসুমীর সাথে থাকতে ইচ্ছে করে, মৌসুমীর সাথে কথা বলতে ইচ্ছে করে, সমসাময়িক ওর সাথে ইন্টারাক্ট খুব ভালো হয়। এই চারটা নায়িকের মধ্যে সবচেয়ে ওর সাথে আমার যায়, ওর সাথে থাকতে আমার খুব ভালো লাগে, ওর সাথে কথা বলতে ইচ্ছে করে, ওর সাথে শপিং করতে ইচ্ছে করে, ওর সাথে শপিং করেছিও, আচ্ছা ওর সাথে থাকতে ইচ্ছে করে, সময় কাটাতে ইচ্ছে করে, আচ্ছা। খুব ইজিলি সময় চলে যায়। মিশা ভাই একটু মজার কথা কিছু বলেন। আপনার এই এত জনপ্রিয়তায় আপনার যে অসংখ্য ভক্ত সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, ভক্তদের কাছ থেকে কি মজার অভিজ্ঞতা আপনি পেয়েছেন? অনেক অনেক আছে, এর ভিতরে একটি বলেন না। শাহজাহানপুরে যাবো রিক্সা করে, তো মগবাজারে আমি থামলাম, তো ছোট ছোট পিচ্ছি মেয়েগুলো ফুল বিক্রি করে না, ফুল নিয়ে আসছে, দেখার পরে ফুল নেবে না, বলছে যা 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 লাগবে না। তখন তাকে বলি ওই যে গুন্ডা গুন্ডা মিশা গুন্ডা মিশা গুন্ডা। তো কিছু না, আমি বিয়ে করেছি, বউর সামনে মিশা গুন্ডা, তখন আমার ছেলে মেয়ে, আমি তো তখন হিরো, আমি নিজের কাছে তো হিরো। তাই আমি ওদেরকে প্রায় মারতে উঠলাম, যাই এখান থেকে যাও। তখন তোমার ভাবে আমাকে আটকে দিল, ইমেজকে বলছে, তোমার ইমেজকে বলেছে, তোমাকে বলে নাই। পরে আবার ওই যাওয়ার সময় দেখলাম ও ফুল বিক্রি করছে, পরে আমি যে কোনো কারণে হোক আমি ফুল নিলাম, কত নিবে করে টাকাটা দিয়ে দিলাম যাওয়ার সময়। তো আমার কাছে এটা অনেক মজার ঘটনা এবং এটা আমার কাছে অনেক তাৎপর্যপূর্ণ একটা ঘটনা। বাহ, সারা দেশের মানুষ যে চিনে। ও আরেকটা মজার ঘটনা বলি, এটা মজার মানে আমি পেট্রোল পাম্পে তেল দিতে ঢুকছি, গাড়ি কেনার পরে প্রথম একটা অডিয়েন্স, একটা 4-5 জন ফুটবল খেলে যাচ্ছে, ওরা আমাকে জঘন্য ভাষায় গালি দিয়েছে, আমাকে দেখেছে, ওদের গালিটা আমি শুনতে পেলাম, ওরা আমাকে জঘন্য ভাষায় গালি দিল। আর গালি দেওয়ার পর আমি তেল নিলাম, ওরা আবার পেট্রোল পাম্পটা ক্রস করে ওই মুখে দাঁড়িয়েছে। তো আমার একটা শখ মনে মনে যে কোন ছেলেটা গালি দিচ্ছে, আমি কিন্তু ওকে বুঝলাম। তো যখন গাড়িটা যাচ্ছে আমি একটু লুক দিলাম এইভাবে, ওই ছেলেটা যখন আমার দিকে চোখে কি হলো, আই কন্ট্যাক্ট করলো, তখন বললো মিশা ভাই আসসালামু আলাইকুম, মিশা ভাই ভালো আছেন? তো মানে ওই মানে এই সন্ধ্যার সময়, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে সে চুরিয়ে যাওয়া আলোতে আমি বুঝতে পারলাম ও আমার ইমেজকে গালি দিয়েছে আর এই ব্যক্তি মিশাকে সালাম দিয়েছে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। মিশা ভাই আপনি তো গান শুনেন, হ্যাঁ অবশ্যই। কোন গান সমসাময়িক সময়ে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমি নচিকেতার গান অসম্ভব পছন্দ করি, লোপামুদ্রা মিত্রের গান খুব পছন্দ করি। আমার নচিকেতার অনেক গান আমার নখদর্পণে এই প্রজন্মের আমরা যারা শুনি আপাতত, নচিকেতার গান সর্বত্র আমাকে ঘিরে রাখে, আমাকে পথ চলতে শেখায়। আমার মন খারাপ লাগে নচিকেতা শুনি। নচিকেতার গানের দুটো লাইন আমাদের শোনান না। আমি মূর্খ সূর্খ মানুষ বাবা, কিছু জানি না, এই এদেশের রং তামাশা কিছু বুঝি না। আমি মূর্খ সূর্খ মানুষ বাবা, কিছু বুঝি না। আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। আরে কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি, আরে কে যে কখন কার পেছনে বুঝি না কে খাটি। আসলে সবাই সবার পেছনেতে, আসলে সবাই সবার পেছনেতে, সবার হাতেই কাঠি। আর আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। তবে এটাই শেষ কথা নয়, শেষ কথা তোমার আমার মতো সাধারণ মানুষরা যেদিন বলবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার সুন্দর হবে। বাহ, খুবই সুন্দর। আপনি তো কবিতাও লিখেন। না লিখেন, আপনি কবিতা মাঝে মাঝে কবিতা লিখেন এবং আপনার কবিতা রিসেন্টলি আপনি একটি কবিতা লিখেছেন, কবিতাটা একটু শোনাবেন কি? তারপরে তুমি বলতেছো, বলবো না? অবশ্যই। বিষয়টা এরকম হচ্ছিল যে কিছুদিন আগে দেখলাম নাসিরাবাদের ঘটনা,
হিন্দুদের ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, মিয়ানমারে কি হারে মুসলমানদের আক্রমণ হচ্ছে, সাঁওতালদের বাসা খুব ভেঙে চুড়ে দিচ্ছে, কারা কি সব মিলিয়ে মানে ভেতরটা খুব অস্থির ছিল। তো প্রথম আলো একটা পেজে আমি এমনি লিখলাম, আমি কবি হতে চাই, এটা সম্ভব না। আমি আবৃত্তি করতে চাই, এটা তো আরো কঠিন, তুমি পারবে না। আমি গোলাম মুস্তফার মতো বাংলা বলতে চাই, মরদের মুরদ নেই। আমি অনেক কাজ করে দেখাতে চাই, তোমার কাজের কোনো ফল নেই। আমি অনেক অনেক কথা বলতে চাই, তোমার কথাতে কোনো জোর নেই। ওকে ওকে, আমি বাকরুদ্ধই থাকতে চাই, সেটা তো তুমি আছো আদ্যপান্তেই। আমি নায়ক রাজ রাজ্জাকের মতো অভিনয় করতে চাই, ওটার অভিনব পদ্ধতি তোমার জানা নেই। আমি নেতা হতে চাই, তোমার তো নৈতিকতাই নাই। আচ্ছা তাহলে কেন আমার এত চাই চাই? কারণ তোমার তো অনেক কিছুই নাই। নাই কি নাই? তোমার সহিষ্ণুতা, তোমার ধৈর্য, তোমার তো কিছুই নাই। কে তুমি? কি তোমার পরিচয়? আমি তো হচ্ছি তুমি, আর তুমি তো হচ্ছে আমি। তাহলে কেন এত জানাজানি, কেন এত হানাহানি? নাসিরাবাদ বা মিয়ানমারের ঘটনার পৃথিবীর আর কোথাও পুনরাবৃত্তি চাই না, এটার তীব্র নিন্দা জানাই। পৃথিবীর সমস্ত মানুষ ভালো থাকুক। মিশা সওদাগর। থ্যাংক ইউ ভেরি মাচ মিশা ভাই, আপনি আমার অনুষ্ঠানে এসে আমাকে আলোকিত করেছেন। আমি আলোকিত করি নাই, তোমার যোগ্যতা, তুমি আলোকিত আছো, তুমি ডিরেক্টর, তুমি প্রডিউসার, তুমি ভালো একজন অভিনেতা, তুমি অনেক অনেক অনেক। আপনার কাছে আমি কিছুই না, আপনার দোয়া ভালোবাসা সবসময় আমার কাছে কাম্য। থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ভালো থাকবেন। আপনার অভিনয় এবং আপনার প্রতিভা আরো ছড়িয়ে যাক ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ। কথা হলো মিশা সওদাগর ভাইয়ের সাথে। মিশা ভাইয়ের সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে, আশা করি আপনারাও এনজয় করেছেন। অনেক না জানা, অনেক না বলা কথাগুলো বলা হয়ে যায় আড্ডার ছলে, কথার ছলে। আবার সব কথাই যে মনের কথা তাও কিন্তু না, কথায় কথায় অনেক কথা বেরিয়ে যায়। যাই হোক, আমার সাথে আবার দেখা হবে নেক্সট এপিসোডে নেক্সট অতিথির সাথে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, ভালো থাকুন।